বন্ধুরা না খেয়ে মরে যাও, কিন্তু এই চারজন লোকের কাছ থেকে কখনোই কোনো সাহায্য চাইবে না। একটি কাকের খুবই শিক্ষণীয় উপদেশ। বন্ধুরা, আজ আমি আপনাদের যে কাহিনী শোনাতে চলেছি সেটা একটি কাককে নিয়ে। একটি কাক কাহিনীর মাধ্যমে এমন চারটি কথা বলেছে। তার এই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাকে এমন একটি শিক্ষা দিয়ে যাবে যেটা আপনি কোনোদিন স্বপ্নে কল্পনাও করতে পারেননি। তো আসুন শুরু করা যাক। বন্ধুরা, এক সময়ের কথা। একবার এক জঙ্গলে খুবই দুর্ভিক্ষ দেখা দেয়। বর্ষাকালেও ওই জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি হয় না, তাই সম্পূর্ণ জঙ্গল শুকিয়ে যায়। আর তাই ওই জঙ্গলে বসবাস করতে থাকা সমস্ত জন্তু জানোয়ারদের, সমস্ত পশু পাখিদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না। সমস্ত পশু পাখিরা না খেয়ে মারা যাচ্ছিল, যার ফলে জঙ্গলের সমস্ত জীবজন্তুর অন্য জঙ্গলে যেতে শুরু করে। ওই জঙ্গলের মধ্যে এক জোড়া কাকও বসবাস করত। এই কাক জঙ্গলের মধ্যে দীর্ঘদিন ধরে খুবই আনন্দে বসবাস করে আসছে। ওই কাকের জোড়া একদিন একটি গাছের উপরে বসেছিল। কাকের স্ত্রী খুবই ক্ষুধার্ত ছিল, কারণ সে গত ৩-৪ দিন ধরে কোনো খাবার জোগাড় করতে পারেনি। তারা দুজন ওই গাছের ডালের মধ্যে বসে শুধু এদিকে ওদিকে দেখতে থাকে আর ভাবতে থাকে কোথাও যদি কোনো খাবারের সন্ধান পাওয়া যেত। ঠিক তখনই একটি শিয়াল মুখে একটি মাংসের টুকরো নিয়ে তাদের দিকেই এগিয়ে আসে। শেয়ালকে দেখে কাকেদের জিভে জল চলে আসে। এরপর কাক শেয়ালকে বলতে থাকে, হে শেয়াল ভাই, আমি গত ৩-৪ দিন ধরে না খেয়ে আছি। যদি তুমি তোমার খাবারের কিছু অংশ আমাকে দাও, তাহলে আমি খুবই উপকৃত হব। এতে আমার ক্ষুধার জ্বালা মিটে যাবে। না হলে ধীরে ধীরে আমি ক্ষুধার জ্বালায় মারা যাব। বন্ধুরা, তখন ওই শেয়াল মনে মনে চিন্তা করতে লাগল যে স্ত্রী কাক পুরুষ কাকের সঙ্গে ওই গাছের ডালে বসে আছে, আর আমরা সবাই জানি যে শেয়াল খুবই দ্রুত ও চালাক প্রকৃতির। তাই সে মনে মনে ভাবল যে মাংসের টুকরোটি খেয়ে তো আমার পেট ভরবে না। এর চেয়ে ভালো হবে আমি ওই কাককে বাহানা করে নিজের কাছে ডাকি। আর যখনই ওই কাক আমার কাছে চলে আসবে, তখন আমি তাকে মেরে খেয়ে ফেলব। তাহলে আমার পেট পুরোপুরিভাবে ভরে যাবে। এরপর সে কাককে বলল, ভয় পাবে না কাক বোন, নিচে নেমে এসো। আমি তোমাকে খুবই যত্ন করে এই মাংসের টুকরোটি খাওয়াবো। বন্ধুরা, স্ত্রী কাকটি নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর সে ওই শিয়ালের কাছে যেতেই যাবে। ঠিক তখনই তার পাশে থাকা পুরুষ কাকটি তাকে বাধা দেয় আর বলে যে, তুমি কি পাগল হয়ে গেছ? ওই শেয়াল হলো তোমার এবং আমার দুজনেরই শত্রু। ওই শিয়াল একজন শিকারী। যদি তুমি নিচে তার কাছে চলে যাও, তাহলে সে ওই মাংসের টুকরো ছেড়ে তোমাকেই মেরে খেয়ে ফেলবে। তখন স্ত্রী কাকটি বলে, শেয়াল আমাদের সঙ্গে এমনটা কখনোই করবে না। আমি অবশ্যই তার কাছে যাব। তখন ওই পুরুষ কাক স্ত্রী কাককে আরও ভালো করে বুঝিয়ে বলে যে, তুমি আমার কথা শোনো, তুমি ওখানে যেও না, না হলে ওই শেয়াল তোমাকে মেরে খেয়ে ফেলবে। স্ত্রী কাক তবুও তার কথা শুনে না। তখন পুরুষ কাক বলে, তুমি এইভাবে আমার কথা বুঝবে না। আমি তোমাকে একটি ঘটনার ব্যাপারে বলছি। তুমি সবথেকে প্রথমে ওই ঘটনাটিকে খুব ভালোভাবে শোনো, তারপর না হয় যেও। বন্ধুরা, এরপর স্ত্রী কাকটি ওই শেয়ালের কাছে না গিয়ে পুরুষ কাকের থেকে ওই ঘটনাটি শুনতে থাকে। এরপর পুরুষ কাক বলতে শুরু করে যে, শোনো, কিছুদিন আগে কার কথা, এই জঙ্গলের মধ্যে একটি বিশাল বটগাছ ছিল। আর ওই বট গাছের মধ্যে এক জোড়া তোতা পাখি বাস করত। গাছের গোড়ায় একটি সাপও থাকত। তোতা পাখিরা যখনই তাদের বাসায় ডিম পারত, তখনই ওই সাপ গাছের মধ্যে উঠে ওই ডিমগুলোকে খেয়ে ফেলত। যখনই তোতা পাখিরা খাবারের খোঁজে নানান জায়গায় যেত, তখনই সুযোগ বুঝে ওই সাপ তাদের সমস্ত ডিমগুলি খেয়ে ফেলত। কখনো কখনো আবার তাদের ছোট্ট বাচ্চাকেও ওই সাপ খেয়ে ফেলত, যেটা দেখে ওই তোতা পাখি খুবই দুঃখী হয়ে পড়ত। ওই তোতা পাখিদের সঙ্গে এমনটা বেশ কয়েকবার হয়ে পড়ে। এরপর একদিন তারা ওই গাছের মধ্যে বসে বসে কাঁদছিল। ঠিক তখনই একটি বক উড়ে এসে তাদের পাশেই বট গাছের ডালে এসে বসে। সেখানে বসে ওই বক দেখে যে ওই দুই তোতা পাখি বসে বসে কাঁদছে। তখন ওই বক তাদের জিজ্ঞাসা করে, হে তোতা ভাই, তোমরা দুইজন এই গাছের ডালে বসে বসে কেন কাঁদছ?
তোমাদের কি দুঃখ? তখন তোতা পাখি তাদের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা ওই বককে খুলে বলে। তারা বলে যে আমাদের সঙ্গে এমনটা বেশ কয়েকবার হয়ে গেছে। আমরা যখনই ডিম পারি কিংবা যখনই আমাদের ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে, তখনই ওই সাপ গাছের মধ্যে উঠে আমাদের ডিম কিংবা আমাদের বাচ্চা সবাইকে খেয়ে ফেলে। তাই আমরা দুজন খুবই কষ্টের মধ্যে আছি, খুবই দুঃখে আছি। আর এতে কিবা আমাদের করার আছে? আমরা তো তার বদলাও নিতে পারব না, আমরা তো তার সঙ্গে লড়াইয়ে করতে পারব না, কারণ ওই সাপ খুবই হিংস্র। তাদের এই দুঃখের কাহিনী শুনে বকের চোখ দিয়ে জল ঝরে পড়তে শুরু করে। এরপর সে বলে, তোমরা জানো না, চলো তোমরা আমার সঙ্গে, চলো, এই পাশে একটি পুকুর আছে, চলো সেখান থেকে আমরা মাছ ধরে আনি। তখন কাক বলে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না, আমরা মাছ ধরে কি করব? তখন বক বলে, শোনো তাহলে, শত্রু যদি তোমার থেকে অনেক বড় হয়, যদি তোমার শত্রুর সঙ্গে তুমি লড়াই করতে না পারো, তখন তোমাকে তোমার বুদ্ধির সাহায্যে তাকে পরাজিত করতে হবে। তোতা বলে, কিন্তু কিভাবে? তখন বক খুব ভালোভাবে বুঝিয়ে বলে যে সবথেকে প্রথমে আমরা পাশের পুকুর থেকে মাছ ধরে আনব। এরপর একটু দূরে একটি গর্তে এক বিজি থাকে, আমরা ওই বেজির গর্তের মুখে একটি মাছ রাখব। আর সেখান থেকে কিছুটা পর পর আমরা একটি করে মাছ ফেলতে ফেলতে আসব। এইভাবে মাছগুলি ফেলতে ফেলতে আমরা শেষ মাছটি ওই সাপের গর্তের মুখে ফেলব। এরপর যখনই বিজি নিজের গর্ত থেকে বেরিয়ে আসবে, তখন সে তার গর্তের সামনে মাছ দেখে এই মাছটিকে খেয়ে ফেলবে। এরপর সে যখন তার সামনে আরও কিছু মাছ দেখবে, তখন ওই মাছগুলোকে খেতে খেতে সাপের গর্ত পর্যন্ত চলে আসবে। এরপর এখানে এসে যখন সে গর্তের মধ্যে এই সাপকে দেখতে পাবে, তখন সে ওই সাপটিকে মেরে ফেলবে, আর তোমার শত্রুও শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা, বকের এই কথা শুনে তোতাও এতে রাজি হয়ে গেল। এরপর বক তাদের সঙ্গে নিয়ে ওই পুকুরে মাছ ধরতে গেল। এরপর তারা প্রথমে একটি মাছ ধরে এনে ওই বেজির গর্তের মুখে রাখে। এরপর আবার গিয়ে তারা মাছ ধরে নিয়ে এসে কিছুটা দূরে রাখে। এইভাবে কিছু দূর পর পর একটি করে মাছ রাখতে রাখতে শেষ মাছ তারা সাপের গর্তের মুখে রাখল। এরপর তারা ওই বট গাছের উপরে বসে বসে সেটা দেখতে থাকল। তাদের পাশে বসে থাকা বক তখন তাদের বলতে থাকল, এখন তোমরা শুধু অপেক্ষা করো, কিছুক্ষণ ধৈর্য ধরে দেখো কি হয়। বন্ধুরা, এরপর যেটা হলো, কিছুক্ষণ পর বিজি নিজের গর্ত থেকে বেরিয়ে এসে যখন নিজের ঘরের সামনে একটি মাছকে পড়ে থাকতে দেখে, তখন সে উপরওয়ালাকে ধন্যবাদ দিতে থাকে। সে বলে, হে প্রভু, আপনি আজ আমার উপর অনেক কৃপা করেছেন, আজ খাবার নিজেই আমার বাড়িতে চলে এসেছে। এটা বলে ওই বেজি ওই মাছটিকে খেয়ে ফেলে। এরপর সে একটু এগিয়ে যেতেই আরও একটি মাছ দেখতে পায়, সেটাকেও খেয়ে ফেলে। এইভাবেই কিছু দূর পরপরই সে একটি করে মাছ দেখতে পায়, আর সেগুলিকে সে খেতে থাকে। খেতে খেতে অবশেষে সে ওই সাপের গর্তের কাছে চলে আসে। ওই সাপের গর্তে মুখেও একটি মাছ ছিল, সে ওই মাছটিও খেয়ে ফেলে। এরপর সে হঠাৎ করে ভাবতে থাকে যে কিভাবে আমি একটার পর একটা মাছ পেলাম, সেগুলোকে খেতে থাকলাম, আর এখানে চলে এলাম, দেখে মনে হচ্ছে এটা কারোর বাসস্থান। মনে হচ্ছে কেউ আমার সঙ্গে কোনো চক্রান্ত করেছে। এখানে চলে যখন এসেছি, তখন একটু অপেক্ষা করা যাক। এরপর বেজি সেখানে বসে বসে অপেক্ষা করতে থাকে। সে মনে মনে ভাবে যে এই গর্তের মধ্যে যদি কেউ থাকে, তাহলে সে অবশ্যই বেরিয়ে আসবে। এর কিছুক্ষণ পর যখন সাপ ওই গর্ত থেকে বেরিয়ে আসে, তখন বেজি ওই সাপকে দেখে ভাবে যে মনে হয় এই সমস্ত কিছু এই সাপেরই চালাকি। আর আমরা সবাই জানি যে সাপ ও বেজি একে অপরের অনেক বড় শত্রু। তাই এরপর ওই সাপ ও বেজির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অবশেষে বেজি ওই সাপটিকে মেরে ফেলে। এটা দেখে গাছের মধ্যে বসে থাকা ওই তোতা জোড়া খুবই খুশি হয়। এরপর তারা ওই বেজিকে বলে, হে বেজি ভাই, আমরা তোমাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওই সাপের জন্য আমরা খুবই দুঃখে ছিলাম। আজ শুধুমাত্র তোমার জন্য আমাদের শত্রু শেষ হয়ে গেছে। আমরা তোমাকে হাজারবার ধন্যবাদ জানাচ্ছি। ওই তোতা জোড়া খুবই খুশি হয়ে ওঠে। এইদিকে ওই বেজি যখন দেখে যে ওই তোতা ও ততি গাছের ডালে বসে আছে,
তখন সে বুঝতে পারে যে আচ্ছা তাহলে এই ফাঁদ তোমরাই পেতেছ। তখন ওই তোতা জোড়া তাকে সমস্ত কথা খুলে বলে। এটা শুনে বেজি বলে, হে তোতা বোন, তুমি কি ওপর থেকে আমাকে ধন্যবাদ জানাবে নাকি নিচে আসবে? এরপর ওই স্ত্রী তোতা নিচে নেমে ওই বেজির কাছে এসে বসে, আর বেজি সঙ্গে সঙ্গে স্ত্রী তোতার ওপর হামলা করে দেয়, আর তাকেও সে মেরে খেয়ে ফেলে। এটা দেখে গাছের ডালে বসে থাকা পুরুষ তোতা মাথায় হাত দিয়ে ফেলে আর বলতে থাকে, হায়রে আমার কপাল, এক শত্রুর হাত থেকে রেহাই পেতে না পেতেই আরেক শত্রুর খপ্পরে পড়ে গেলাম। বন্ধুরা, এই কথাটি বোঝাতে গিয়ে পুরুষ কাকটি স্ত্রী কাককে বলে, দেখো কাক, এক শত্রুর হাত থেকে বাঁচতে গিয়ে কিভাবে তারা অপর এক শত্রুর খপ্পরে পড়ে গেল, আর ওই স্ত্রী তোতা মারা গেল কারণ সে ওই বেজিকে বিশ্বাস করে নিয়েছিল, ভুলে গিয়েছিল যে ওই বেজিও তাদের শত্রু। এই জন্য তোমাকেও যাওয়া উচিত নয়, ওই শেয়ালটি তোমাকে মেরে ফেলবে। আর সে বলে, ভুল করেও এই চারজন ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাইতে যাবে না। এই ঘটনাটি শুনে স্ত্রী কাকের আগ্রহ অনেক বেড়ে গেল। এরপর স্ত্রী কাক বলে যে কারা সেই চারজন যাদের কাছে কখনোই কোনো সাহায্য চাওয়া উচিত নয়। তখন পুরুষ কাকটি বুঝিয়ে বলে, যেসব থেকে প্রথম হলো তোমার শত্রু। তুমি যদি তোমার শত্রুর কাছে সাহায্য চাইতে যাও তাহলে সে তোমাকে কখনোই সাহায্য করবে না, বরং তোমার উপর পিছন থেকে আঘাত করবে, তোমার ক্ষতি করবে, এমনকি তোমাকে মেরেও ফেলতে পারে। দ্বিতীয় হলো অহংকারী ব্যক্তি। কোনো অহংকারী ব্যক্তির কাছেও কখনো কোনো সাহায্যের ভিক্ষা চাইতে যাবেন না, এমনকি যদি আপনি মারাও যান, কারণ যদি অহংকারী ব্যক্তির কাছে যান তাহলে সে কিছু তো দেবেই না, বরং সে তোমার উপর তার অহংকার দেখাবে। তৃতীয় হল প্রতারক। কোনো প্রতারক ব্যক্তির কাছেও আপনাকে কখনো কোনো সাহায্যের জন্য উচিত নয়, কারণ যারা প্রতারক হয় তারা নানান প্রতারণামূলক কথা বলে এবং কোনো না কোনোভাবে প্রতারণা করে। তারা আপনার সাহায্য তো করবেই না, এর বদলে তারা কোনো না কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, আপনার থেকে সমস্ত সুবিধা নিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে। এতে আপনার খুবই ক্ষতি হবে, যেটা আপনি জানতে পর্যন্ত পাবেন না। তাই কোনো প্রতারক ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্যের জন্য যাওয়া উচিত নয়। আর চতুর্থ হল মাদক আসক্ত, অর্থাৎ মাতালের কাছে। আপনি কখনোই কোনো মাতালের কাছে সাহায্য চাইতে যাবেন না। ধরে নিন আপনি কোথাও যাচ্ছেন আর আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি কোনো গাড়ি পাচ্ছেন না, ঠিক তখনই কোনো এক মাতাল কোথাও থেকে তার গাড়ি নিয়ে আসছেন। আপনি হাত দেখলেন, সে দাঁড়ালো, আর আপনি তার গাড়িতে উঠে পড়লেন। এরপর আপনি তো জানেন যে একজন মাতাল কিভাবে গাড়ি চালাবে, এরপর সে কোনো না কোনো একটি বড় দুর্ঘটনা ঘটাবে। এই জন্য কখনো কোনো মাতালের কাছে কোনো সাহায্য চাওয়া উচিত নয়। হয় আপনি রাস্তাতেই মারা পড়বেন, না হয় না খেয়ে মারা যাবে, কিন্তু এই চারজন ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাইতে যাবে না। বন্ধুরা, কাকের এই কথা শুনে স্ত্রী কাক এটা বুঝতে পারে যে আমার স্বামী ঠিকই বলেছে, তাই সে আর নিচে ওই শেয়ালের কাছে যায় না। তো বন্ধুরা, এই কাহিনীটি আমাদের এটা শিক্ষা দেয় যে জীবনে না খেতে পেয়ে মারা যাবেন, কিন্তু তবুও এই চারজন ব্যক্তির কাছে কখনোই কোনো সাহায্য চাইতে যাবেন না, কারণ এই চারজন ব্যক্তির কাছে সাহায্য চাইতে গেলে আপনি সাহায্য তো পাবেনই না, উল্টে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এমনকি আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।